স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার এমআর ক্লাসেস ইউটিউব চ্যানেল। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ কনস্টিটিউশন লেখা আছে। তো ক্লাস 11-এর এনসিইআরটি যদি তোমরা ফার্স্ট চ্যাপ্টার দেখো, সেখানে কনস্টিটিউশন নিয়ে বলা আছে। তো এবার বিষয়টা হচ্ছে আমাদেরকে জানতে হবে যে কনস্টিটিউশন জিনিসটা কী, ক্লিয়ার, বা কেন এলো, কেন আমাদের প্রয়োজন ছিল কনস্টিটিউশনটার। তো আমরা যদি এক্সাম্পল নিই, এইখানটাই একটা সোসাইটি আমরা ধরলাম, এই সার্কেলটা একটা সোসাইটি। এবার এই সোসাইটির মধ্যে কি হচ্ছে, বিভিন্ন কমিউনিটি আছে। সাপোজ আমি রিলিজিয়নের উপর বেস করে যদি আমি ধরি, এখানটা আমি হিন্দু নিলাম, এইখানটায় আমি মুসলিম নেব, খ্রিস্টান নিলাম, ওকে, তারপরে তোমরা মনে করো বুদ্ধিজম নিলাম, ক্লিয়ার। তো এই চারটে কমিউনিটি নিলাম, এই চারটে কমিউনিটি সিঙ্গেল একটা সোসাইটির মধ্যে থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে চারটে কমিউনিটি চার ধরনের, তাদের ডিমান্ড, তাদের হচ্ছে রিচুয়ালস, সব কিছু আলাদা, বোঝা গেল। তাদের হচ্ছে বিহেভিয়ার, এভরিথিং আলাদা। তাহলে একটা সিঙ্গেল সোসাইটির মধ্যে থেকে যদি চারজনে আলাদা আলাদা রকমভাবে যদি বিহেভ করে, অ্যাক্টিভিটি করে, তাহলে কোনোদিনই আমরা এই সোসাইটিকে ইউনিফর্ম সোসাইটি করতে পারবো না, ক্লিয়ার। তো ইউনিফর্ম সোসাইটি করার জন্য সর্বপ্রথম আমাদের কী দরকার? ইউনিফর্ম সোসাইটি করার জন্য আমার ইউনিফর্ম কিছু প্রিন্সিপাল দরকার, যেটা প্রত্যেককেই মেনে চলতে হবে, আদারওয়াইজ তো পসিবল না। তো এইবার আমাকে এমন কিছু একটা নিয়ে আসতে হবে যেটাতে প্রত্যেকের জন্য সুইটেবল, ক্লিয়ার। তো এইবার বিষয়টা হচ্ছে এই যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এবার ইউনিফর্ম যে প্রিন্সিপালটা আমি তৈরি করব, কিসের উপর বেস করে তৈরি করব? তো আমি একটা ইউনিফর্ম কিছু প্রিন্সিপাল তৈরি করতে যদি যাই, ঠিক আছে, তাহলে দেখা গেল হিন্দুর উপর বেস করে আমি একটা প্রিন্সিপাল তৈরি করলাম, কিন্তু সেটা মুসলিমদের পছন্দ নাও হতে পারে, সেটা খ্রিস্টানদের পছন্দ নাও হতে পারে, সেটা বুদ্ধিজমের পছন্দ নাও হতে পারে, ক্লিয়ার। তাহলে আমাকে এমনটা তৈরি করে যেটা প্রত্যেকে ইকুয়ালি সেটাকে মেনে চলে, আদারওয়াইজ তো পসিবল না, বোঝা গেল। তাহলে এই প্রত্যেককে এক জায়গায় নিয়ে আসতে গেলে প্রত্যেকের সহমত প্রয়োজন, প্রত্যেককে এক জায়গায় নিয়ে আসতে হলে প্রত্যেকের সহমত প্রয়োজন, তারপরেই না আমি সেই জিনিসটা তৈরি করতে পারবো, বোঝা গেল। কিছু রুলস রেগুলেশন দরকার আমার। তো এইবার কি করা হবে, এই চারজনকেই আমাকে এক জায়গায় একত্রিত করতে হবে, তারপরে গিয়ে আমি চারজনের মতামত নিয়ে আমি একটা ইউনিফর্ম ল তৈরি করতে পারবো, বুঝলেন, ইউনিফর্ম রুলস রেগুলেশন তৈরি করতে পারবো, যেটা প্রত্যেকে মেনে নেবে, বুঝতে পারলে। তো এইবার কি হচ্ছে, আমার হিন্দুরা তাদের নিজের মতন সাজেশান দেবে, মুসলিমরা তাদের নিজের মতন সাজেশান দেবে, খ্রিস্টান তাদের নিজের মতন সাজেশান দেবে, অ্যান্ড বুদ্ধিজম তাদের নিজের মতন সাজেশান দেবে, বোঝা গেল। এই চারজনের সাজেশান দেবে, আলটিমেটলি কিছুই হবে না, বুঝতে পারলে। তার জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার এমন একটা মেকানিজম যেইটা, যে ল বা যে রুলস বা যে রেগুলেশন তৈরি করবে সেটা প্রত্যেকে মেনে নেবে। আমার একটা ইনস্টিটিউশন প্রয়োজন, বোঝা গেল, যে এই রুলস রেগুলেশনগুলো তৈরি করবে, বোঝা গেল। তাহলে ইনস্টিটিউশনে কে যাবে? তাহলে এই ইনস্টিটিউশনে যাবেটাকে, এই ইনস্টিটিউশনে গিয়ে লটা তৈরি করবেটাকে, এই ইনস্টিটিউশনে তৈরি যাওয়ার জন্য প্রত্যেককেই যেতে হবে, বোঝা গেল। তো এই দেখা গেল হিন্দুদের, যদি আমি একটা সোসাইটির মধ্যে হিন্দুদের যদি সংখ্যা দেখে আমি 40 জন, মুসলিমদের সংখ্যা রাখলাম 30 জন, খ্রিস্টানদের রাখলাম 20 জন, বোঝা গেল, বুদ্ধিজমের রাখলাম আমি 10 জন, তাহলে টোটাল কত হলো? 70 আর 30 100 জন, ক্লিয়ার। তাহলে আমার 100 জন লোক আছে, 100 জন টোটাল পপুলেশান এই সোসাইটিটাতে 100 জন, বুঝতে পারলে। তাহলে এবার 100 জন সোসাইটিরকে 100 জন যে লোক আছে সেই 100 জনকেই বসে এক জায়গায় গিয়ে একটা আমাকে কোনো প্রিন্সিপাল বা কোনো রুলস রেগুলেশন তৈরি করতে হবে, যেটা প্রত্যেকে করবে। এটাই তো করা হয় না? যদি আমরা স্কুলে দেখি, স্কুলে কোনো একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে আমরা কিভাবে সেটাকে অর্গানাইজ করব, কিভাবে সেটাকে কন্ডাক্ট করব, সেটা আমরা কি করে করি? সেটা আমরা কখনই করতে পারি যে পুরো ক্লাসরুম আছে, সেই ক্লাসরুমের হচ্ছে প্রত্যেকে এক জায়গায় হয়, তারপরে প্রত্যেকের সাজেশান দেবে, সবাই সেটাকে অ্যাকসেপ্ট করবে। ফর এক্সাম্পল, স্কুলের টিচার্স ফেয়ারওয়েল হবে, টিচারের ফেয়ারওয়েল হবে, ক্লিয়ার। এইবার তোমরা তোমাদের ক্লাস থেকে সেটাকে অর্গানাইজ করতে চাইছো, সেই স্যারকে ফেয়ারওয়েল তোমরা দিতে চাইছো। এইবার তোমাদের ক্লাসের স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 100 জন, বুঝতে পারলে। তাহলে 100 জন যখন তুমি ফেয়ারওয়েল দেওয়ার করবে, কি হবে তখন? এই 100 জন তো 100টা তোমার সাজেশান দেবে। এবার 100টা সাজেশান নেওয়া পসিবল না, বা যদি দেখা গেল 100 জনের মধ্যে 10 জন এমন কিছু সাজেশান দিয়েছে সেটা বাকি 90 জন মেনে নিচ্ছে না, হতেই তো পারে না। তো এই জিনিসটা থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকের মতামত আমাদের জানা দরকার, কিন্তু তার মানে এই না যে 100টা সাজেশান আমি এক জায়গায় করব।
এই 100টা সাজেশনের মধ্যে আমাকে এমন কিছু সাজেশন সিলেক্ট করতে হবে যেটা প্রত্যেকে অ্যাকসেপ্ট করবে। বুঝতে পারলে? তো এইখান থেকে আমার তৈরি হবে কি ল মেকিং। বোঝা গেল? ল মেকিং। বুঝতে পারলে? তো কনস্টিটিউশনের মানে কি? কনস্টিটিউশন ইজ নাথিং বাট আ ল বুক, যেইখানটায় কিছু ল মেনশন করা আছে, কিছু রুলস, কিছু রেগুলেশন মেনশন করা আছে, যেটা দিয়ে আমরা সোসাইটিকে ড্রাইভ করতে পারবো, যেটা দিয়ে আমরা সোসাইটিকে ড্রাইভ করতে পারবো, রান করাতে পারবো। ক্লিয়ার? তো সেটাই কনস্টিটিউশনে লেখা আছে। তাহলে কনস্টিটিউশন লেখার জন্য কি করা হলো? এই যে 100 জনের যে 100টা সাজেশান, সেই 100টা সাজেশান থেকে সিলেক্টেড কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, সেটাকে কি করা হয়েছে? সিলেক্টেড কিছু রুলস রেগুলেশনটাকে সেইটাকে আমরা সিলেক্ট করেছি। বুঝতে পারলে? এইবার এসো, তাহলে আমাদের মোটামুটি এইটুকুটা হয়ে গেল যে কনস্টিটিউশন কি। তো কনস্টিটিউশন ইজ দ্য নাথিং বাট আ ল বুক, যেটা সিলেক্ট করেছে এই কোনো একটা কমিউনিটি নিয়ে। প্রত্যেকটা কমিউনিটি তাদের নিজস্ব সাজেশান দিয়েছে, সেই সাজেশনের মধ্যে থেকে আমরা কিছু জিনিসকে বেছে নিয়েছি যেটা প্রত্যেকে ইকুয়ালি অ্যাকসেপ্ট করেছে। কারণ যদি ইকুয়ালি অ্যাকসেপ্ট না করে তাহলে সেই রুলস অ্যান্ড রেগুলেশনের কোনো মানেই হয় না। বুঝতে পারলে তো? এসো এবার, এই যে 100 জন আমরা পপুলেশন নিয়েছিলাম, তাহলে 100 জনের পক্ষে তো পসিবল না। 100 জনের একটা কান্ট্রি যদি আমরা ইন্ডিয়াকে যদি অ্যাজ এ এক্সাম্পল নিই, তো ইন্ডিয়াতে 100 জন তো জনগণ নেই। ইন্ডিয়ার পপুলেশন হিউজ, অ্যাপ্রক্সিমেটলি আমার কত 140 কোটি যদি আমি ধরি। তাহলে এইবার আমরা কি দেখেছিলাম যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিজম নিয়ে 100 জন হয়েছিল। সেই 100 জন এক জায়গায় দাঁড়িয়ে একটা ইউনিফর্ম সিদ্ধান্ত নিয়েছিল, যেটা প্রত্যেকে অ্যাকসেপ্ট করেছিল। কিন্তু এই বিষয়টা কি হচ্ছে, এই বিষয়টা আমি কিন্তু একটা কান্ট্রির ক্ষেত্রে করতে পারবো না। বুঝতে পারলে? তো কান্ট্রির ক্ষেত্রে কি? তো কান্ট্রির ক্ষেত্রে করতে গেলে আমাকে কি করতে হবে? এবার একটা কান্ট্রি তো তাদের এত কম জনসংখ্যা নেই, সেখানটায় কোটিতে জনসংখ্যা আছে। তো এবার 1 কোটি লোককে আমি যদি এক জায়গায় বসিয়ে দিই, বুঝতে পারলে? 1 কোটি লোককে যদি আমি এক জায়গায় বসিয়ে দিই, কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারবো? নিতে পারবো না। এই জন্য এইখান থেকে একটা কনসেপ্ট এলো কি ডেমোক্রেসি। বুঝতে পারলে? ডেমোক্রেসি। ডেমোক্রেসি, ঠিক আছে। এবার ডেমোক্রেসি কি? ডেমোক্রেসি হচ্ছে রুল বাই দ্য পিপল, যে আমরা ডিসাইড করব যে আমরা কিভাবে নিজেদেরকে গভর্ন করব। উই উইল ডিসাইড। বোঝা গেল? আমরা ডিসাইড করব যে আমরা নিজেদেরকে কীভাবে গভর্ন করব। তাহলে এই যে এতক্ষণ ধরে আমি যে কথাটা তোমাদেরকে বললাম, যে এই যে একটা ইউনিফর্ম ডিসিশান নেওয়াটা, এই ইউনিফর্ম ডিসিশান কে নিল? ইউনিফর্ম ডিসিশান আলটিমেটলি এই পপুলেশনটা মিলেই নিয়েছে। এই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, তারপরে তোমার বুদ্ধিজম, এই 4 জনে মিলেই নিয়েছিল, 4টে কমিউনিটির পপুলেশন মিলেই নিয়েছিল। বুঝতে পারলে? তো এটাকেই বলা হয় ডেমোক্রেসি, যে যখন কোনো ডিসিশান সেই দেশের জনগণ নিজে নেয়। বুঝতে পারলে? আর একটা কি, একটা গেল ডেমোক্রেসি, আর একটা গেল কি মোনার্কি। মোনার্কি, ঠিক আছে। তাহলে মোনার্কিটা কি? মোনার্কিটা হচ্ছে সেইখানটায় কি থাকবে? সেইখানটায় থাকবে আমার কিং। ঠিক আছে। এইখানটায় কি হবে? কিং উইল ডিসাইড যে কোন ল নিয়ে আসা হবে। বোঝা গেল? সেটা অনেকের ভালো লাগতেও পারে, ভালো নাও লাগতে পারে। বুঝতে পারলে? কিং ডিসাইড করবে, সেই দেশের যে রুলার আছে সেই রুলার ডিসাইড করবে। বুঝতে পারলে? কিং ডিসাইড করবে যে কী ল নিয়ে আসা হবে। সেটা কারো ভালো নাও লাগতে পারে, ভালো খারাপও লাগতে পারে, কোনো কিছুই করার নেই। কিন্তু যখন আমরা এই সিদ্ধান্তে, এই মেকানিজমে যখন আমরা যাব, সেইখানটায় কি হচ্ছে, যেহেতু প্রত্যেকের সহমত নিয়ে এখানে ডিসিশনটা নেওয়া হয়েছিল, সেই কারণে কি হবে, এখানে প্রত্যেকে অ্যাকসেপ্ট করে প্রত্যেকের বেটারমেন্টের জন্যই সেটা করা হবে। কিন্তু কিং যখন ডিসিশনটা নেবে তখন সেটা অনেকের ফেভারে নাও যেতে পারে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু কিং রাজা করেছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে আমাদেরকে। বোঝা গেল? এইবার দেখো, তাহলে আমরা কি দেখলাম? ডেমোক্রেসি অ্যান্ড মোনার্কি, দুটো কনসেপ্ট আমরা বুঝলাম, ডেমোক্রেসি অ্যান্ড মোনার্কি। এইবার ডেমোক্রেসিকে আবার দেখো 2 ভাগে ভাগ করা যায়। ডেমোক্রেসিকে 2 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে তোমার ডাইরেক্ট ডেমোক্রেসি, ডাইরেক্ট ডেমোক্রেসি একটা, এক সেকেন্ড দাঁড়াও। ডাইরেক্ট ডেমোক্রেসি, আর একটা কি? ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ইনডাইরেক্ট ডেমোক্রেসি।
ক্লিয়ার? ডাইরেক্ট ডেমোক্রেসি আর ইনডাইরেক্ট ডেমোক্রেসি, স্যার কী তফাতের মধ্যে? এর মধ্যে যেটার বেসিক ডিফারেন্স হচ্ছে, ডাইরেক্ট মানে কি বুঝি, যখন আমি নিজে সেখানটায় প্রেজেন্ট থাকছি, আর ইনডাইরেক্ট মানে যে আমি ওইখানটায় প্রেজেন্ট থাকছি না কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় ইনডাইরেক্ট। এইটুকু তো আশা করি তোমরা বুঝো। তাহলে ডাইরেক্ট ডেমোক্রেসির ক্ষেত্রে কি হচ্ছে, ডাইরেক্ট একটু আগে যেটা আমরা দেখলাম যে 100 জন মিলে একটা ডিসিশান নিয়েছিল, 100 জন সেইখানটায়, যেহেতু এই সোসাইটির পপুলেশন কত ছিল, সোসাইটির পপুলেশন ছিল আমার 100 জন, ক্লিয়ার? সোসাইটির পপুলেশন, এসপি লিখলাম আমি, সোসাইটির পপুলেশন 100 জন, আর 100 জন বসে একটা কি ইউনিফর্ম ডিসিশান নিয়েছিল, ইউডি লিখলাম আমি, ইউনিফর্ম ডিসিশান তারা নিয়েছিল যে তাদেরকে কীভাবে কোন কোন রুলস রেগুলেশন তৈরি করা হবে, বুঝতে পারলে? তো এটা কি হলো ডাইরেক্ট ডেমোক্রেসি। ইনডাইরেক্ট ডেমোক্রেসি কি? এইবার যদি আমি কান্ট্রির ক্ষেত্রে আসি, যদি ইন্ডিয়ার রেফারেন্স নিয়ে এইখানে, ইন্ডিয়ার পপুলেশন কত 140 অ্যাপ্রক্সিমেটলি, কারণ এখনও পর্যন্ত সেন্সাস আমাদের হয়নি 2011 সালের পরে, তো আমরা এটা মেনে চলি যে 140 ক্রোড় আমাদের পপুলেশন হতে পারে। তাহলে এবার 140 ক্রোড় পপুলেশনের পক্ষে তো একটা জায়গায় বসে কি সম্ভব? ইম্পসিবল। বোঝা গেল যে 140 জন জনগণ এক জায়গায় বসে তো পপুলেশন নেওয়া সম্ভব না। তাহলে তারা কি করবে? তাহলে তাদের ক্ষেত্রে কি করবে যে এই 140 জন জনগণকে থেকে কিছু রিপ্রেজেন্টেটিভ পাঠানো হবে, যে এরা 140 জন এক একটা লোক এইখানটায় উপস্থিত থাকবে না, এর বদলে কি হবে, একজন করে রিপ্রেজেন্টেটিভ পাঠানো হবে, সেই রিপ্রেজেন্টেটিভ ডিসাইড করবে যে কোন লটা নিয়ে আসা হবে। ফর এক্সাম্পল যদি আমি এখানটায় দেখি যে পার লাখে, ঠিক আছে, 1 লাখ ইকুয়াল টু কত, 1 রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, 1 রিপ্রেজেন্টেটিভ আমি এখানটায় লিখলাম যে প্রতি লাখে আমার কত, একজন করে রিপ্রেজেন্টেটিভ, পার লাখে একজন করে রিপ্রেজেন্টেটিভ। তাহলে কতগুলো রিপ্রেজেন্টেটিভ? 140 কোটি আছে, ক্লিয়ার? সরি, আমি এখানে 1 CR করে দিলাম, বিষয়টা আরও ক্লিয়ার হবে। 1 কোটিতে আমার একজন করে রিপ্রেজেন্টেটিভ, তাহলে এখানটায় কত আছে, কত কোটি আছে? 140 কোটি। তার মানে কতগুলো রিপ্রেজেন্টেটিভ হবে? 140 জন রিপ্রেজেন্টেটিভ কোথায় আসবে? এইখানটায় আসবে। বোঝা গেল? এই 140 জন রিপ্রেজেন্টেটিভ নিয়ে এক জায়গায় বসে ডিসিশন নেবে, ক্লিয়ার? তাহলে আমার কি 140 কোটি পপুলেশনের প্রয়োজন পড়লো না, এই 140 কোটির বিহাপে এখানে 140 জন রিপ্রেজেন্টেটিভ এইখানটায় এসে দাঁড়িয়ে কোনো একটা সিদ্ধান্ত নিল, বুঝতে পারলে? তাহলে কি আমার ডেমোক্রেসি মেনটেন থাকলো। ডেমোক্রেসি মানে আমরা কি শিখলাম? ডেমোক্রেসি মানে হচ্ছে রুল বাই দ্য পিপল, যেখানে সেই দেশের কান্ট্রির পপুলেশন নিজেরা ডিসাইড করবে যে তারা কীভাবে নিজেদেরকে রুল করবে, ক্লিয়ার? তাহলে এইখানটা কি হচ্ছে আমার ইনডাইরেক্ট ডেমোক্রেসি। তার মানে এই যে 140 কোটি যে পপুলেশন, তার মধ্যে প্রত্যেক কোটি লোকজন মিলে একজন করে তাদের যে বেস্ট রিপ্রেজেন্টেটিভ হবে তাকে সিলেক্ট করেছিল। এবার এই যে 1 রিপ্রেজেন্টেটিভ এটা কোথেকে এলো? এটা কোথা থেকে এলো? এইটা তো এমনি কী করে ঠিক করবে? এইটা ঠিক করার জন্য আমাদের হচ্ছে যে প্রসেসটা, এই 1 রিপ্রেজেন্টেটিভকে সিলেক্ট করার জন্য যে প্রসেসটা, তার নামই হচ্ছে আমাদের ইলেকশন। তো এই ইলেকশনের মাধ্যমে আমরা এই রিপ্রেজেন্টেটিভকে আমরা নিয়ে আসি। ইলেকশন ছাড়া তো আর কোনো আর রাস্তা নেই তো রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করার, বুঝতে পারলে? চলো, তাহলে এইটুকু আমরা কি শিখলাম, যে কনস্টিটিউশন কী করে তৈরি করা হচ্ছে, কনস্টিটিউশনের প্রয়োজনটা কী ছিল, প্লাস কনস্টিটিউশন যে ওইখানটায় যে যাবে, যে তৈরি করবে, সেটাকে কী বলবো আমরা? ডেমোক্রেসি বলবো। কারণ সেইখানটায় জনগণ, সেই দেশের জনগণ নিজেরা বসে ডিসাইড করছে যে সেখানে কি ল তৈরি করা হবে, কোনটা তাদের জন্য বেটার, ক্লিয়ার? তার উপর বেস করে আমরা ডেমোক্রেসিকে 2 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে আমার ডাইরেক্ট ডেমোক্রেসি, আর একটা হচ্ছে আমার ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ডাইরেক্ট ডেমোক্রেসি বলতে কি বোঝায়? ডাইরেক্ট ডেমোক্রেসি বলতে বোঝায় যখন সেই কান্ট্রির যে যতজন পপুলেশন আছে, সমস্ত পপুলেশন যদি এক জায়গায় বসে, ইচ অ্যান্ড এভরি পপুলেশন যখন এক জায়গায়, মানে ইন্ডিভিজুয়াল এক জায়গায় বসে যখন কোনো ডিসিশন নেবে, তখন সেটাকে আমি বলতে পারবো কি? ডাইরেক্ট ডেমোক্রেসি। আর যদি তারা না গিয়ে তাদের বিহাফে যদি কোনো রিপ্রেজেন্টেটিভকে সেইখানটায় তাদের ডিসিশন নেওয়ার জন্য পাঠায়, সেটাকে বলবো আমরা ইনডাইরেক্ট ডেমোক্রেসি। তাহলে যদি আমি বলি যে ইন্ডিয়ার ক্ষেত্রে কোনটা পসিবল, তোমরা বলবে ইনডাইরেক্ট ডেমোক্রেসি পসিবল ইন্ডিয়ার ক্ষেত্রে একমাত্র ইনডাইরেক্ট ডেমোক্রেসি পসিবল, আর কোনো রাস্তা নেই। বোঝা গেল? তাহলে আমরা এইটুকু বুঝে গেলাম যে ডেমোক্রেসি কী ধরনের। এইবার যখন কনস্টিটিউশন আমরা বুঝলাম, তাহলে এবার কনস্টিটিউশনের সিগনিফিকেন্স কী?
সিগনিফিকেন্স কি? আমাদেরকে সিগনিফিকেন্সটা জানতে হবে যে কনস্টিটিউশনটা তৈরি করলাম, বাট কনস্টিটিউশনের গুরুত্ব কী, কনস্টিটিউশন থাকলে কি হতো, না থাকলে কি হতো। তো মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো। তো তার উপর বেস করে যদি আমি দেখি 1 নাম্বার সিগনিফিকেন্ট যদি আমি দেখি, সেটা কি হচ্ছে, সেইটা হচ্ছে কি যে লটা তৈরি করবে কি, কাউকে তো একটা পাওয়ার দিতে হবে। তো আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে যে অথরিটিটা দেওয়া হয়েছে সেটাকে পার্লামেন্ট, পার্লামেন্ট বলা হয় সেটাকে, বোঝা গেল। তো পার্লামেন্টে বসে এই ডিসিশন নেওয়া হয়। তো পার্লামেন্টের দায়িত্ব ল তৈরি করা, বুঝতে পারলে। 2 নাম্বার কি, 2 নাম্বার সিগনিফিকেন্স যদি দেখি, সেখানটায় লেখা আছে যে লিমিটস দ্য গভর্নমেন্ট, ইটস লিমিটস দ্য গভর্নমেন্ট। ক্লিয়ার? এটার মানে কি, লিমিটস দ্য গভর্নমেন্ট মানে হচ্ছে আমরা দেখলাম যে আমরা কি ইনডাইরেক্ট ডেমোক্রেসির কথা দিয়ে আসছি আমি, যে ইনডাইরেক্ট ডেমোক্রেসির ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে আমরা রিপ্রেজেন্টেটিভকে পাঠিয়েছি। ক্লিয়ার? তার মানে কি রিপ্রেজেন্টেটিভের পুরো রাইট আছে, রিপ্রেজেন্টেটিভ যেটা চাইবে সেটাই করতে পারে, কারণ আলটিমেটলি আমরাই তো তাকে সিলেক্ট করে পাঠিয়েছি না। তো দেখো রিপ্রেজেন্টেটিভ দেখা গেল এমন কিছু পলিসি নিয়ে এলো, এই রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে পার্লামেন্ট এমন কিছু পলিসি নিয়ে এলো যেই পলিসিটা মোটেও ফেভারেবল না আমাদের জন্য। সাপোজ কালকে মনে করো পার্লামেন্ট থেকে ল এলো যে রেড কালারের শার্ট কেউ পরবে না, রেড কালারের যে শার্ট বা ক্লোথ সেটার উপরে পুরোপুরি ব্যান লাগিয়ে দেওয়া হলো, বুঝতে পারলে। তারপর দেখা গেল বলা হলো যে কোনো লোক কি হবে, যে সন্ধ্যে 7টার পরে, ঠিক আছে, 7 PM পরে কেউ বাড়ি থেকে বেরোতে পারবে না, যতই কাজ থাকুক না কেন, বুঝতে পারলে। তাহলে কি এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো? এটা আমাদের পক্ষে অ্যাকসেপ্ট করা পসিবল না। তো এই যে আনপার্লামেন্টারি যদি কোনো পলিসি বা কোনো ডিসিশন রিপ্রেজেন্টেটিভরা নেয়, সেটা কি হবে, সেইটা ইনভ্যালিড, সেটা কোনো রকমভাবে মেনে নেওয়ার যোগ্য নয়। তো এইটা কি করে কনস্টিটিউশন, গভর্নমেন্ট, এই যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট প্লাস গভর্নমেন্ট একে কি করে তোমার লিমিট করে দেয় যে তুমি যা কিছু করতে পারো, বাট কিছু বেসিক জিনিস তুমি কোনো রকমভাবে ভায়োলেট করতে পারো না, বুঝতে পারলে। যে আমি 7টার সময় বেরোবো না, আমি লাল কালারের টি-শার্ট পরবো, সেটা আমার ডিসিশন, কেউ আমাকে সেখানে বাধা দিতে পারবে না, বুঝতে পারলেন। তাহলে কনস্টিটিউশন কি করছে, পার্লামেন্টকে বলছে যে তুমি এই কাজগুলো কর, তোমাকে পাঠানো হয়েছে, তার মানে এই না যে তুমি যা ইচ্ছে তাই করবে জনগণের জন্য, বুঝতে পারলে। তো তোমাকে কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এই যে বিষয়টা, এটা কে চেক করবে, যে রেড কালারের যে শার্টটা সেটা হচ্ছে পরা যাবে না, 7টার সময় বেরোনো যাবে না, এই জিনিসটা চেক কে করবে? এই জিনিসটা চেক করার জন্য আমাদের কি দরকার, কোর্ট, বোঝা গেল। কোর্ট দরকার আমাদের, কোর্ট উইল ডিসাইড যে এই যে ল বা পলিসিটা তৈরি করা হয়েছে সেই পলিসিটা আমাদের জন্য সুইটেবল কি না, কোর্ট ডিসাইড করবে। তার মানে কনস্টিটিউশনের আর একটা কাজ দেখলাম কি, কনস্টিটিউশন বিভিন্ন অর্গানকে, কনস্টিটিউশন তার বিভিন্ন অর্গান তৈরি করছে। এইখানটা যদি আমি দেখি অর্গান ফর্ম করছে, বোঝা গেল। তার মানে এইখানটায় এই কাজটা কে করছে, কোর্ট। তো কোর্টকে আমরা কি বলি, কোর্টকে আমরা বলে থাকি, এবার কোর্ট বলতে তো অনেক ধরনের কোর্ট আছে, বোঝা গেল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট, মাল্টিপল ধরনের কোর্ট আছে। তো এই সমস্ত কোর্টকে একত্রিত করে আমরা যে কনসেপ্টটা নিয়ে আসি সেটার নাম হচ্ছে কি, সেটার নাম হচ্ছে জুডিশিয়ারি। বোঝা গেল, জুডিশিয়ারি 1 নাম্বার গেল। 2 নাম্বারে যদি অর্গান ফর্মেই আসি, তাহলে এটা তো পার্লামেন্ট, পার্লামেন্ট কি, পার্লামেন্টে যে ল তৈরি করছে তাদেরকে আমরা কি বলে থাকি, তাদেরকে আমরা বলে থাকি লেজিসলেটিভ, ঠিক আছে, লেজিসলেটিভ বলে থাকি আমরা, ক্লিয়ার। তাহলে জুডিশিয়ারি গেল, এইখানটায় পার্লামেন্টে যে রিপ্রেজেন্টেটিভরা এসে ল বা পলিসি তৈরি করছে তাদেরকে আমরা তোমরা কি বলছি, লেজিসলেটিভ বলছি। তো জুডিশিয়ারি, লেজিসলেটিভ কমপ্লিট। এইবার কথা হচ্ছে এই যে লটা তৈরি করলো, বোঝা গেল, যে লটা পার্লামেন্ট তৈরি করছে সেই লটা এবার ইমপ্লিমেন্ট কে করবে, শুধু তৈরি করলেই হবে না, ইমপ্লিমেন্ট কে করবে, বোঝা গেল। সেই ইমপ্লিমেন্টেশনটার জন্য দরকার
কিছু লোকজন যারা সেই লটাকে পুরো ইন্ডিয়া জুড়ে ইমপ্লিমেন্ট করবে। তো তার জন্য যারা ইমপ্লিমেন্ট করবে তাদেরকে কি বলা হয়, আমার এক্সিকিউটিভ। তাদেরকে বলা হয় আমার কি, এক্সিকিউটিভ। ঠিক আছে, তাহলে আমরা তিনটে অর্গান কি দেখলাম, একটা হচ্ছে পার্লামেন্টের ক্ষেত্রে এখানটায় আমরা কি বলবো, লেজিসলেটিভ বলা হয়, একে আমরা কি বলে থাকি, লেজিসলেটিভ। এইখানটায় আমরা কি দেখলাম, যে চেক করছে লেজিসলেটিভ ঠিকঠাক ল বা পলিসি বানিয়েছে কিনা, সেটাকে চেক করার জন্য কে আছে, জুডিশিয়ারি। এইবার আর একটা জিনিস, যে লেজিসলেটিভ যে লটা তৈরি করলো, সেই লটাকে ইমপ্লিমেন্ট কে করবে, সেই লটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের দরকার এক্সিকিউটিভ। ওকে, তাহলে আমরা এই কটা বিষয়কে আমরা দেখলাম যে কনস্টিটিউশনাল সিগনিফিকেন্স কী। যে 1 নাম্বার সিগনিফিকেন্স, যে অথরিটি কাকে দিচ্ছে, যে রুলস রেগুলেশন তৈরি করার জন্য অথরিটি কাকে দিচ্ছে, পার্লামেন্টকে। তারপর কি দেখলাম, যে গভর্নমেন্টকে লিমিটস করছে, যে তুমি কি করতে পারো কি না করতে পারো, যে তোমার হাতে সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হয়েছে, তার মানে এই না যে তুমি যা ইচ্ছে তাই করতে পারো। ক্লিয়ার, তার মানে এখানটা কি, গভর্নমেন্ট লিমিটস করে দিচ্ছে, প্লাস অর্গান তৈরি করছে। এই যে ল বা পলিসিটা তৈরি করছে, সেই ল বা পলিসির সঙ্গে 3টে অর্গান যুক্ত। 1 নাম্বার তৈরি করার জন্য পার্লামেন্টে যারা বসে আছে তাদেরকে কি বলছি আমরা, লেজিসলেটিভ। ক্লিয়ার, এবার যখন লটা তৈরি হয়ে এলো, সেই লটা ঠিকঠাক কিনা, সেই পলিসিটা সঠিক কিনা, তোমার অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন কিনা, সেটাকে চেক করবে কে, জুডিশিয়ারি। ক্লিয়ার, এইবার এই যে লটা তৈরি হলো, লটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কী দরকার, আমার ইমপ্লিমেন্টেশন দরকার, তবেই না আমি অ্যাকচুয়াল আউটকাম পাবো যেটা আমি চেয়েছিলাম। তো এর জন্য কি দরকার, আমার এক্সিকিউটিভ। ক্লিয়ার, 3টে বডি, আমার 3টে অর্গান তৈরি হয়ে গেল। তাহলে আমাদের যে পুরো পলিটিক্যাল সিস্টেমটা, এই পুরো পলিটিক্যাল সিস্টেমটা আমার 3টে অর্গান নিয়েই তৈরি, একটা লেজিসলেটিভ, একটা হচ্ছে জুডিশিয়ারি, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ। ওকে।